আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নেব বায়োলজির উপরে। ইন্ট্রোডাক্টরি ক্লাস মিন্স, দেখো এখানে লেখা আছে জীববিজ্ঞান ইন্ট্রোডাক্টরি ক্লাস নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। অর্থাৎ আজকে আমরা বায়োলজির উপর এমন একটা ক্লাস নেব, এই ক্লাসটা নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য না, নির্দিষ্ট কোনো অধ্যায়ের জন্যও না। তুমি বায়োলজি পড়তে পড়ছো, তুমি 9-এর স্টুডেন্ট হইতে পারো, ক্লাস 10, একাদশ, দ্বাদশ, যেই ক্লাসেরই হও না কেন, বায়োলজি পড়ার আগে শুরুতে আমাদের কিছু কমন প্র্যাকটিস, কমন কিছু টেকনিক, কমন কিছু বেসিক বিষয় আমাদের জানতে হবে। ওই বেসিক ক্লাসটাই আমরা আজকে করব। এই কারণে আমি ক্লাসের নামে দেখো, আমরা কিন্তু অন্যান্য ক্লাসের সময় বলবো অততম অধ্যায়, অততম অধ্যায়, কিন্তু ক্লাসের নামে হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো কেন এই ক্লাসের আয়োজন? এক্ষেত্রে শুরুতে তোমাদেরকে একটা কথা বলি, বায়োলজি ক্লাস 9 থেকে যখন গ্রুপ শুরু হয়, বায়োলজি বিষয়টা শুরু থেকেই একটা মিসকনসেপশনের মধ্যে ভোগে। প্রত্যেকটা স্টুডেন্ট বায়োলজির ব্যাপারে একটা মিসকনসেপশন কিন্তু নেয়। সেই কনসেপশনটা কি? প্রত্যেকেই ক্লাস 9 থেকে এই একটা পণ্ডিতি কিন্তু জাহির করে, একজন আরেকজনকে বলে যে জীববিজ্ঞানে বোঝার কিছু নাই, ওটা পুরাটা মুখস্থ বিষয়, সুতরাং এটা এখন পড়বো না, এটা পরে একসময় বসে মুখস্থ করে ফেলবো। তোমার কথাটাকে যদি আমি ঠিকও ধরে নেই, যদিও এটা ঠিক না, ওই পরে যে তুমি পড়ে নিবা, এই পরেটা আর আসে না। এই কারণে এটাকে একটু সহজ মনে হয়, পরবর্তীতে বায়োলজিটাই তোমাকে ভোগায় বেশি, ভোগান্তিতে বেশি ফেলে, রেজাল্টে হ্যাম্পার করে। এটাই তোমরা যদি বলো যে আমি আমি তো একজন বায়োলজির শিক্ষক, আমি মেনে নিলাম যে সায়েন্সের বাকি সাবজেক্ট থেকে আমারটা সহজ, বাকিগুলো কঠিন, কিন্তু ওই যে কঠিন বলে যে একটা সেট তুমি মনের মধ্যে নিয়ে নাও, এই কারণে ওইটাকে টাইমও দাও বেশি, ওইটার রেজাল্টও ভালো হয় বেশি। পরে পরে করে বায়োলজি আর পড়া হয় না, এটা তোমাকে ভোগায় বেশি। এই কারণে বায়োলজির ব্যাপারে আমি এটা বলবো না যে বায়োলজি খুব সহজ, আমি এটাও বলবো না যে বায়োলজি খুব কঠিন, কিন্তু এটা তোমরা সবাই মানতে বাধ্য, বায়োলজি একটা বিরক্তিকর, তোমার মিসকনসেপশনের কারণে। আসলে বায়োলজিতেও বোঝার বিষয় আছে, বায়োলজিতেও ইন্টারেস্টিং বিষয় আছে। এই কারণে আমরা ধীরে ধীরে, প্রথম কথা হচ্ছে বায়োলজিতে যে জিনিসটাকে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, সেটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বারের যে প্রশ্নগুলো, অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো। দেখো, জীববিজ্ঞান বইয়ের একটা লাইনের যতগুলো শব্দ আছে, প্রত্যেকটা শব্দ দিয়েই কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন হয়ে যেতে পারে। তাহলে এটার সলিউশন কি? আমরা যখন খাতা দেখতে বসি, দেখি তো তোমরা জ্ঞানমূলকের ক্ষেত্রে লিখো 3 নং প্রশ্নের উত্তর ক, এরপরে জায়গা দখল দিয়ে রাখো, লিখা নাই, তো পারো না। তো কত সংজ্ঞা তুমি মুখস্থ করবা? না, এটা তো শুধু মুখস্থের বিষয় না। এই আজকে আমরা এরকম কিছু ক্লু দিব, টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। সংজ্ঞা তোমার মুখস্থ করার দরকার নাই, তাহলে কি করবা? এগুলো নিয়েই আমরা এখন আজকের আলোচনায় যাব। এই বায়োলজির বেসিক বিষয়ে আমরা বেশ কয়েকটা টেকনিক নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতে যাই, কি টেকনিক? দেখো, জীববিজ্ঞানের যে সংজ্ঞা, তুমি কয়টা সংজ্ঞা মুখস্থ করবা, এখানে মুখস্থের চিন্তা করবা না। আমি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা শোনো, এখানে তোমরা বেশ কতগুলো গাইডলাইন কিন্তু পাবা, ঠিক আছে? শুরুতেই আসো, শুরুতে একটা টেকনিক বলবো, যেমন এটা শুধু বায়োলজির জন্য না, সায়েন্সের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য। দেখো, সেটা কি? সংজ্ঞাতে যে শব্দগুলো আসে, অধিকাংশ সংজ্ঞা, অধিকাংশ শব্দের সংজ্ঞা কি হবে, সেই ক্লুটা কিন্তু ওই শব্দের ভিতরেই থাকে। তুমি শুধু শব্দটাকে নিয়ে একটু চিন্তা করলেই হবে, তুমি সংজ্ঞাটা মুখস্থ না করে শব্দের মানেটা চিন্তা করো, তাহলে দেখবে তুমি উত্তর পেরে যাবে। এই কারণে আমরা যখন বিভিন্ন অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো নিব, এই সংজ্ঞাগুলোর আমরা কিন্তু এইভাবে শিখবো, মানেটা বলে দিব, মানেটা জানা থাকলে সংজ্ঞা তুমি লিখতে পারবে। যেমন এখন আমি তোমাদেরকে একটা মানে বলে দিব, এটা দিয়ে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? কোন শব্দের শেষে যদি শান থাকে, যেমন TION অথবা SION, যেটাকে আমরা উচ্চারণ করি শান, যেমন এই যে দেখো, এই
এখানে একটা শব্দ আছে ট্রান্সডাকশন, ট্রান্সলেশন। এরকম কোন শব্দের শেষে যদি সম থাকে অথবা কোন শব্দের শেষে যদি সিস থাকে, খেয়াল করো আমি শুধু সিস বলছি, জেনেসিস পুরোটা বলি নাই, আগে শুধু সিস নিয়ে চিন্তা করো। কোন শব্দের শেষে যদি সম থাকে, কোন শব্দের শেষে যদি সিস থাকে, তাহলে ওই শব্দটা দ্বারা কোনো একটা প্রক্রিয়া অথবা কোনো একটা ঘটনা বোঝাবে। এই যে একটা ক্লু তুমি পাইলা। তাহলে আজকের এই কথা শোনার পর থেকে জীববিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞায় কিন্তু শব্দের শেষে কিন্তু সন আর সিস আছে। সুতরাং এই যে আমি বলে দিলাম সন এবং সিস থাকলে প্রক্রিয়া বোঝায়, ঘটনা বোঝায়। তাহলে এখন থেকে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট যদি এমন কোনো সংজ্ঞা আসে যেটা শেষে সন আছে সিস আছে, ধরো তুমি সংজ্ঞাটা পারো না কিন্তু খাতায় পুরোপুরি খালি রাখবা না। ধরো আসছে ট্রান্সডাকশন কি, তুমি পারো না, তাহলে কি লিখবা? ধরো 1 নম্বর প্রশ্নের কতে আসছে ট্রান্সডাকশন, তাহলে তুমি কি করবা? 1 নং প্রশ্নের উত্তর ক লিখে পারো না এই কারণে খালি রাখবা তো না, খালিও রাখা যাবে না, অন্তত একটুক লিখে দিয়ে আসবা। এতক্ষণের আলোচনা যেহেতু তুমি শুনছো, একটুক লিখবা যে প্রক্রিয়ায়, কারণ এটা শিওর যে শব্দটা মানে একটা প্রক্রিয়া বুঝাবে। সুতরাং একটুক অন্তত লিখতে হবে যে প্রক্রিয়ায়, তারপরে পারো না খালি রাখবা। এরপরেরটাও আমরা শিখবো। আমি বুঝাইতে চাইলাম যে আমি প্রথম যে ক্লুটা দিছি এটা তোমরা ধরছো কিনা। সন থাকলে সিস থাকলে প্রক্রিয়া বোঝায়, তাহলে এটা আমি শিওর হইলাম যে শব্দটা আসছে এটা দ্বারা একটা প্রক্রিয়া বুঝাবে, এটা দ্বারা একটা ঘটনা বুঝাবে, তাহলে যে প্রক্রিয়ায়। এরপরে এক এক শব্দের জন্য প্রক্রিয়াটা এক এক হবে। এখন তোমরা তো মনে করতে পারো তো আপনি যে ক্লু দিলেন এটা দিয়ে তো আমি পুরা সংজ্ঞা তো পারতেছি না। পুরা সংজ্ঞা পারো নাই, যে একটু ধারণা পাইছো এটা অনেক। তবে এখন দ্বিতীয়তে যে ক্লু দিব, এই ক্লুতে কিন্তু সংজ্ঞাও মুখস্থ হয়ে যাবে, সংজ্ঞাও তুমি পারবা, ডেফিনেশনটাও তুমি লিখতে পারবা। সেটা কি? এবার আসো, কোন শব্দের শেষে যদি জেনেসিস থাকে, এবার কিন্তু শুধু সিস না, এই যে খেয়াল করো দেখো, কোন শব্দের শেষে যদি জেনেসিস থাকে, এই যে গ্লাইকোজেনেসিস, এটা কিন্তু বায়োলজি ইন্টার লেভেলের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, কিন্তু বোর্ডে আসে। গ্লাইকোজেনেসিস, গ্যামেটোজেনেসিস, শব্দগুলোর শেষে কি আছে? জেনেসিস আছে, এই জেনেসিস। তাহলে কি হবে? এবার আসো, এখন কিন্তু এবারকার যে ক্লুটা দিবে, এই ক্লুটা কিন্তু পুরো ডেফিনিশন কিন্তু হয়ে যাবে। কোন শব্দের শেষে যদি জেনেসিস থাকে, তাহলে যেই শব্দটার শেষে জেনেসিস আছে ওই শব্দটার যে মূল একটা শব্দ তো থাকবে, যেমন গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনেসিস এটার মূল শব্দ হচ্ছে গ্লাইকোজেন। মূল শব্দ কি? গ্লাইকোজেন। তাহলে যেহেতু জেনেসিস আছে, তাহলে যার শেষে জেনেসিস আছে তার উৎপাদন প্রক্রিয়া বোঝায়, তার তৈরির প্রক্রিয়া বোঝায়। এবার কিন্তু ফুল সংজ্ঞা হয়ে গেছে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি বলো তো গ্লাইকোজেনেসিস কাকে বলে, তাহলে উত্তর হবে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। সুন্দর, এবার কিন্তু সংজ্ঞাও কমপ্লিট। গ্লাইকোজেনেসিস কাকে বলে? গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। তাহলে এখন তোমরাই মনে মনে বলো গ্যামেটোজেনেসিস কাকে বলে? তাহলে পুরো শব্দটার মূল শব্দটা কি? গ্যামেট। মূল শব্দটা কি? গ্যামেট। তাহলে গ্যামেটোজেনেসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় গ্যামেট তৈরি হয় অথবা গ্যামেট তৈরির প্রক্রিয়া। এখন এই ক্লু দেওয়ার পর বায়োলজিতে এরকম 20-25টা শব্দ আছে, তাহলে সবগুলো এখন তোমার জন্য সহজ হয়ে গেল। যেমন গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া; গ্লুকোজেনেসিস, গ্লুকোজ তৈরির প্রক্রিয়া; গ্যামেটোজেনেসিস, গ্যামেট তৈরির প্রক্রিয়া। বা তুমি যদি একটু অন্যভাবে বলতে চাও, যে প্রক্রিয়ায় গ্যামেট তৈরি হয়। গ্যামেটোজেনেসিস আবার 2 প্রকার: স্পার্মাটোজেনেসিস, যে প্রক্রিয়ায় স্পার্ম তৈরি হয়; ওজেনেসিস, যে প্রক্রিয়ায় ওভাম তৈরি হয়। সুতরাং যেই জেনেসিস বলবে সেই তৈরির প্রক্রিয়া। সুন্দর। এই যে এখনকার আলোচনায় কিন্তু তুমি বায়োলজির প্রায় 20-25টা সংজ্ঞায় তোমার মুখস্থ হয়ে গেছে। এটা গেল জেনেসিস নিয়ে, সন নিয়ে 2 নাম্বার ক্লু। এবার আসো 3 নাম্বার একটা ক্লু আছে, এটা আমি আগে থেকে লিখে রাখি নাই, এখন বলতেছি, খেয়াল করো। 3 নাম্বার ক্লুটা কি? 3 নাম্বার ক্লু হলো, কোন শব্দের শুরুতে যদি ডি থাকে, ডি, যেমন আমি এখন একটা শব্দ লিখবো, এমন শব্দ যেটার শুরুতে ডি আছে, শব্দটা কি?
ডি এমিনেশন। খেয়াল করো, শন আছে সুতরাং প্রক্রিয়া, কিন্তু কিসের প্রক্রিয়া? এবারে কিন্তু সংজ্ঞা কমপ্লিট হবে। কোন শব্দের শুরুতে যদি ডি থাকে, শেষে না কিন্তু শুরুতে, তাহলে যার শুরুতে ডি থাকবে তা অপসারণ বোঝায়, অপসারণ। যেমন এরকম অনেকগুলো শব্দ দেখবা আমাদের, আমরা অনেক সময় একটা শব্দ ইউজ করি ডিহাইড্রেশন। হাইড্রেট মানে পানি, হাইড্রেট মানে পানি, তাহলে ডিহাইড্রেশন মানে পানির অপসারণ। তা আমরা ডিহাইড্রেশন শব্দটা কখন বলি? আমার দেহ থেকে যখন প্রচুর পরিমাণ পানি চলে যায়, তখন আমরা বলি আমার ডিহাইড্রেশন হয়েছে। ডি কার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বাদ, ডি অক্সিজেন বাদ, ডি এমিনেশন তাহলে এমিন বাদ দেওয়ার প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড ভেঙে সেখান থেকে এমিন অপসারণ করা হয়। এমিন সোজা কথা, এই যে ডি মানে অপসারণ, এমিনেশন, এমিনেশনের মূল শব্দ হচ্ছে এমিন, তাহলে ডি এমিনেশন, যে প্রক্রিয়ায় এমিন অপসারণ করা হয়। এটার সাথে হয়তো কিছু প্রশ্ন আসবে, কার থেকে অপসারণ করা হবে? অ্যামাইনো অ্যাসিড থেকে, ওইটা তো হিডেন উত্তর। কিন্তু অন্তত এই শব্দটা দেখে আমরা একটু বুঝে ফেলতেছি ডি এমিনেশন, যেহেতু শন আছে প্রক্রিয়া, আবার যেহেতু ডি আছে, তাহলে ডি এর পরে যে শব্দটা আছে সেটার অপসারণ প্রক্রিয়া বুঝাবে। সুতরাং ডি এমিনেশন কাকে বলে? যে প্রক্রিয়া এমিন অপসারণ করা হয়। ডিকার্বক্সিলেশন কার্বন ডাইঅক্সাইড অপসারণ প্রক্রিয়া, অক্সিজেন অপসারণ, ডিহাইড্রেশন পানির অপসারণ। তাহলে কোন শব্দের আগে ডি থাকলে সেটার অপসারণ বোঝায়। এটা গেল 3 নাম্বার ক্লু। এর পরবর্তীতে আরো কিছু ক্লু আছে। আমরা নেক্সট স্লাইডে যদি যাই, বায়োলজির সংজ্ঞাগুলোকে ইজি করার জন্য সরাসরি মুখস্থ না করে অন্য কোনো ক্লুতে এদের সলিউশন বের করার জন্য আমরা প্রথমে একটা ক্লু দিলাম, দ্বিতীয় ক্লু দিলাম জেনেসিস, 3 নাম্বার ক্লু দিলাম ডি। এবার আসো 4 নাম্বার ক্লু। সব সংজ্ঞা তো আর একই ক্লুতে পড়বে না। 4 নাম্বারে আসো, লাইসিস। কোন শব্দের শেষে যদি লাইসিস থাকে, তখন বলছি কোন শব্দের শেষে যদি জেনেসিস থাকে, তাহলে কোন শব্দের শেষে যদি লাইসিস থাকে, সিস আছে এই কারণে প্রক্রিয়া, আর লাইসিস মানে কিন্তু তৈরির প্রক্রিয়া। জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া, আর লাইসিস মানে ভাঙ্গার প্রক্রিয়া। ভাঙবে, এবার তৈরি হবে না। এটা কিন্তু বিপরীত, জেনেসিসের বিপরীত। জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া বুঝাবে, আর লাইসিস মানে বিশ্লেষণ বা ভাঙ্গার প্রক্রিয়া বুঝাবে। এই যে দেখো এখানে একটা শব্দ আছে গ্লাইকোজেনোলাইসিস, একই শব্দ দিয়ে কিন্তু আমি উদাহরণ দিচ্ছি। তখন বলছিলাম গ্লাইকোজেনেসিস, তাহলে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। এখন হবে গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভাঙ্গার প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় গ্লাইকোজেন বিশ্লেষিত হয়, গ্লাইকোজেন ভাঙে। হ্যাঁ, এখানে কথাটা কমপ্লিট হয় নাই, এখানে একটা পার্ট রয়ে গেছে, একটা প্রশ্ন রয়ে গেছে, গ্লাইকোজেন ভেঙে কি উৎপন্ন হবে? তো সেটা তো আমাকে উত্তর শিখতে হবে। কিন্তু একটু তুমি জেনে রাখো, কোন শব্দের শেষে লাইসিস থাকলে সেটা বিশ্লেষিত হওয়া, ভেঙে যাওয়া, সংকুচিত হওয়া বোঝায়। যেমন গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভেঙে যাওয়ার প্রক্রিয়া। আবার তোমরা একটা শব্দ পাইছো, এই যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস না, শুধু গ্লাইকোলাইসিস। শুধু গ্লাইকোলাইসিসের গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙ্গা। ওই যে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। ঠিক আছে? তো এই সুতরাং কোন শব্দের লাস্টে যদি লাইসিস থাকে, সেটার বিশ্লেষণ, সেটার ভাঙন, সেটার সংকুচিত হয়ে যাওয়া বোঝায়। গুড। এরপরে আসো, কখনো কখনো কিছু শব্দ আমরা পাবো যে এটাকে এরকম লাইসিস, জেনেসিস এগুলো দিয়ে হয়তো আমরা কোনো অ্যান্সার বের করতে পারবো না। তো আমরা বসে থাকবো, সেখানে দেখি অন্য কোনো ক্লু পাই কিনা। যেমন কখনো কখনো ওই ওয়ার্ডটার, আমি শুরুতে বলছি, ওয়ার্ডটার মানে আমাদের জানতে হবে যে ওয়ার্ডটার মানে কি। ঠিক আছে? তো এরকম একটা এই টেকনিকেও কিন্তু আমি হয়তো এখন উদাহরণস্বরূপ একটা দেখাবো, কিন্তু এই টেকনিকেও কিন্তু আমরা অনেকগুলো সংজ্ঞা, আমরা যখন অধ্যায়ভিত্তিক ক্লাসে যাব, এক একটা সংজ্ঞার জন্য কিন্তু আমরা এক একটা টেকনিক কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তো দেখো, বায়োলজিতে খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, এটা 9, 10-এও থাকে, একাদশ দ্বাদশেও থাকে। এই সংজ্ঞাটাকে অনেকে জটিল বলে, কিন্তু জটিল না, এটা সহজ। শব্দটা কি? ফটো। আমি ইচ্ছা করে, শব্দ কিন্তু একটা, আমি ভেঙে ভেঙে লিখছি, ফটো ফসফোরাইলেশন।
আবার আরেকটা শব্দ আছে ফটোলাইসিস, ফটোফসফোরাইলেশন, ফটোলাইসিস। এই ফটোফসফোরাইলেশন কাকে বলে? দেখো ওই শান আছে মানে প্রক্রিয়া। এবার আসো ফটোফসফোরাইলেশন কাকে বলে এটা সংজ্ঞা মুখস্থ না রেখে আমরা শব্দটার মানে একটু খেয়াল করি। এই শব্দটাকে আমি ভেঙে লিখছি কেন? এই শব্দটা ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো, সূর্যের আলো, সানলাইটকে ফটো দ্বারা বোঝায়, সাইন্টিফিক ওয়ার্ড সানলাইট। এমনি সানলাইট ইংলিশ, ফটো মানে সানলাইট বোঝায়। তাহলে ফটো মানে আলো। আর ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন শব্দের অর্থ এটিপি তৈরির প্রক্রিয়া। ওই যে ফসফো, এটিপি মানে কি? দেখো একটা জিনিস খেয়াল করো, এটিপি কিভাবে হয়। এটিপি হয় একটা এডিপি, এই এডিপি তার সাথে যখন ইনঅর্গানিক আরেকটা ফসফেট যুক্ত হবে, অর্থাৎ একটা এডিপি এটার সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হবে তখন কি হয় খেয়াল করো। এডিপি মানে কি? এডিপি মানে হচ্ছে এডিনোসিন ডাইফসফেট, অর্থাৎ যৌগটার নাম কিন্তু শুধু এডিনোসিন, তবে তার সাথে দুইটা ফসফেট থাকবে। এটাকে আমরা বলি এডিপি, এডিনোসিন ডাইফসফেট। আচ্ছা, এডিনোসিন ডাইফসফেট তার সাথে যদি আমি আরেকটা ফসফেট যুক্ত করি তাহলে কয়টা হয়ে যাবে? দুইটা ফসফেট থাকবে না, তিনটে হয়ে যাবে? তিনটে হয়ে যাবে। তখনই তার নাম হয়ে যায় এডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে তিন, ওইটাকে আমরা সংক্ষেপে বলি এটিপি। এই যে এডিপির সাথে এডিপি ডাইফসফেট থেকে ট্রাইফসফেট হওয়ার জন্য আমার আরেকটা ফসফেট হওয়া লাগবে না? আরেকটা এক্সট্রা ফসফেট যোগ করতে হবে। তো এই যে এটাই হচ্ছে ফসফোরাইলেশন। এই যে ফসফো মানে ফসফরাসের যৌগ অর্থাৎ ফসফেট, ফসফো মানে ফসফেট, রাইলেশন মানে যোগ করে দেয়া। তাহলে ফসফোরাইলেশন মানে ফসফেট যোগ করে দেওয়ার প্রক্রিয়া। তো আমি ফসফেটকে এটিপির সাথে যোগ করে দিলাম, যোগ করে দিলে কি হয়? এটিপি হয়। এই কারণে ফসফোরাইলেশন, এখন সংক্ষেপে চলে আসি, ফসফোরাইলেশন মানে এটিপি তৈরির প্রক্রিয়া। সোজা কথা, ফসফোরাইলেশন মানে এটিপি তৈরির প্রক্রিয়া। কিন্তু এটিপিটা যে তৈরি করব, তোমরা সবাই 9-10 এটা শুনছো, এটিপিকে জৈব মুদ্রা বলে, শক্তি মুদ্রা বলে, বায়োলজিক্যাল কয়েন বলে। কারণ কি? কারণ এটিপিকে ভাঙলে শক্তি পাওয়া যায়। এটা সবাই জানো, এটিপিকে ভাঙলে শক্তি পাওয়া যায়, এই কারণে এটাকে বায়োলজিক্যাল কয়েন বলে। কেন শক্তি পাওয়া যায় এবার পিছনের কথাটা জানো। এটিপিকে ভাঙলে প্রচুর শক্তি পাওয়া যায়, কারণ এটিপি বানানোর সময় তাকে প্রচুর শক্তি দিতে হয়। ধরো আমাদের বাসার চারপাশে যে দেয়াল, এটা বানানোর সময় যদি ইট দিয়ে বানানো হয় ভাঙলে ইট পাওয়া যাবে। বানানোর সময় যদি পাথর দিয়ে বানানো হয় ভাঙলে পাথর পাওয়া যাবে। বানানোর সময় যদি কাঠের বোর্ড দিয়ে বানানো হয় তাহলে ভাঙলে কাঠের বোর্ড পাওয়া যাবে। একটা জিনিসের মধ্যে যে জিনিসটা পাওয়া যায় প্রচুর, বুঝতে হবে এটা বানানোর সময় সেটা দেয়া হয়েছে প্রচুর। তাহলে এটিপিকে জৈব মুদ্রা বলে, কারণ এটিপিকে ভাঙলে প্রচুর শক্তি পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু কেন এটিপিকে ভাঙলে শক্তি পাওয়া যায়? কারণ এটিপির সাথে 3 নম্বর ফসফেটটা যুক্ত করে যখন এটিপি বানাবো, এই বানানোর সময় তাকে প্রচুর শক্তি দিতে হয়। ওই শক্তিটা কোত্থেকে আসে? ওই শক্তিটা যদি সানলাইট, সূর্যের আলো থেকে আসে, তখন তাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে এবার এতক্ষণ আমি অনেক কথা বলছি, জিনিসটাকে সহজ করো। ফসফোরাইলেশন মানে এটিপি তৈরির প্রক্রিয়া, ফটোফসফোরাইলেশন মানে সূর্যের আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়া। অথবা বলতে পারো সূর্যের আলো থেকে শক্তি নিয়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। শুধু ফসফোরাইলেশন কাকে বলে? এটিপি তৈরির প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। এখন এই এটিপি তৈরির জন্য প্রয়োজনীয় শক্তিটা যদি সূর্যের আলো থেকে আসে, ফটোফসফোরাইলেশন। এই কারণে ফসফোরাইলেশনের কিন্তু আরো নাম আছে, এখন ওইটা আর ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলবো না, ওইটা আমরা পরে বলবো। তাহলে এই শব্দগুলোকে যদি এভাবে ভেঙে ভেঙে যদি তোমাদেরকে বোঝানো হয়, তাহলে ফটোফসফোরাইলেশনের সংজ্ঞা তো তোমার মনে রাখার দরকার নেই। যখনই তুমি শব্দটা দেখবা তুমি শব্দের মানে চিন্তা করবা, আচ্ছা ফটো, ফটো মানে তো সূর্যের আলো, এরপরে ফসফোরাইলেশন মানে তো এটিপি তৈরি, তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। এখানে সূর্যের আলোর কথা না বললে কিন্তু ডেফিনেশনটা হবে না। বা সুতরাং ফটোফসফোরাইলেশনের বিক্রিয়া আমরা কি দেখাবো? একটা এডিপি, এটার সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি হবে, তবে অবশ্যই সানলাইট থাকা লাগবে। আর সানলাইট থেকে যে শক্তিটা নিবে ওই শক্তিটা গ্রহণ করার ক্যাপাবিলিটি আছে শুধুমাত্র ক্লোরোফিলের। তাহলে ক্লোরোফিল সূর্যের আলো থেকে শক্তি নিয়ে
এটিপি তৈরি করে দিবে, এটাই হচ্ছে ফটোফসফোরাইলেশন। আর একদম ইন শর্ট সংক্ষেপে যদি বলতে চাও, সূর্যের আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। সেম টেকনিক এবার আসো ফটোলাইসিস। একটু আগেই তো বললাম ফটো মানে কি? আলো। ফটো মানে কি? আলো। তো লাইসিস মানে কি? ভাঙ্গা। তাহলে এবার আমরা বলবো সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে যাওয়ার প্রক্রিয়া। সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে যাওয়ার প্রক্রিয়া। কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু একটা কথা কিন্তু থেকে যায়, কি ভাঙবে? এটার ক্লু কিন্তু এই শব্দের মধ্যে নাই। তাহলে ফটোলাইসিস কাকে বলে? একটু তো অন্তত বুঝছি, সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে যাবে। কি ভাঙবে? এটার উত্তর তোমার জানা থাকা লাগবে। এটা যেহেতু আমরা এখন আলোচনা করতেছি বলে দেই, ফটোলাইসিসের ক্ষেত্রে পানির অণু বিশ্লেষিত হবে। পানির অণু বিশ্লেষিত হবে কিভাবে? এই যে তাহলে ফটো মানে সূর্যের আলো, লাইসিস মানে ভাঙ্গা। কে ভাঙবে? পানি। তাহলে এবার দেখো, সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে? ওইটা বলে দিলেই সংজ্ঞা শেষ। তো পানির অণু ভাঙলে কি উৎপন্ন হবে? এটা তো একদম ইজিলি আমি দেখাই দিব। ধরো তুমি পরীক্ষার সময় তোমার মনে নাই, ভুল না লিখে, একটা জিনিস ভুল লিখার চেয়ে ইনকমপ্লিট রাখা ভালো। তখন তুমি ভাগ্য ভালো হলে নাম্বার দিয়ে দিবে, তুমি বলে দিবা যে সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু বিশ্লেষিত হওয়ার প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। তোমার কথা কিন্তু ভুল না, হয়তো এখানে কিছু জিনিস আসে নাই, যে পানির অণু বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন হয় সেটা তুমি বলো নাই, কিন্তু কথা যতটুক বলছো ততটুক ঠিক। সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু বিশ্লেষিত হওয়ার প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। তাহলে আমরা এখন একটু দেখে নেই পানির অণু বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন হয়। এটা খুব ইজিলি তোমরা জানো, পানির অণুর দুই ধরনের বিশ্লেষণ আছে, একটা আয়নিক বিশ্লেষণ, এখানে এটা হবে না। সূর্যের আলোর উপস্থিতিতে যে বিশ্লেষণটা হয়, পানির অণু বিশ্লেষিত হয়ে তৈরি হবে হাইড্রোজেন আর অক্সিজেন। পরে এই হাইড্রোজেন অণুটা আবার হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়ে যাবে। একটা হাইড্রোজেন অণু থেকে দুইটা হাইড্রোজেন পরমাণু তৈরি হয়। এরপর হাইড্রোজেন পরমাণুগুলো আবার একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে প্রোটনে পরিণত হয়। তাহলে পানির অণু বিশ্লেষিত হয়ে কি কি তৈরি হয়? পানির অণু বিশ্লেষিত হয়ে তৈরি হয়, দেখো, অক্সিজেন। পানির অণু বিশ্লেষিত হয়ে তৈরি হয় হাইড্রোজেনও তৈরি হয়, কিন্তু হাইড্রোজেন আবার ভেঙে যায়, ভেঙে দুইটা হাইড্রোজেন পরমাণু হয়। ওই পরমাণু আবার ইলেকট্রন ছেড়ে দেয়। তো যেহেতু ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ইলেকট্রন উৎপন্ন হয়। আর ইলেকট্রন উৎপন্ন হওয়া মানে একটা করে প্রোটন উৎপন্ন হয়। এবার আমরা সংজ্ঞাটা কমপ্লিট করতে পারবো। সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু বিশ্লেষিত হয়ে অক্সিজেন, ইলেকট্রন, প্রোটন উৎপন্ন করার প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। শিখছ? ভুলে গেছো? কোনো ব্যাপার না, যখনই আবার শব্দটা সামনে আসবে ফটোলাইসিস, তুমি নিজের নিজে প্রশ্ন করো, ফটো মানে কি? আলো। লাইসিস মানে কি? বিশ্লেষিত হওয়া। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে কিছু একটা বিশ্লেষিত হবে। তাহলে কি বিশ্লেষিত হবে? কি বিশ্লেষিত হবে? এটা মনে রাখতে হবে, পানি বিশ্লেষিত হবে। তো পানি বিশ্লেষিত হলে কি হবে? এবার তুমি নিজের নিজে প্রশ্ন করো, পানি বিশ্লেষিত হলে কি হবে? এটা তো ইজি, এটা সবারই পারা উচিত। হাইড্রোজেন অক্সিজেন হবে, হাইড্রোজেন পরমাণু হবে, সেটা এই ইলেকট্রন ছেড়ে দিয়ে প্রোটন হবে। তাহলে ফটোলাইসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু বিশ্লেষিত হয়ে অক্সিজেন, ইলেকট্রন, প্রোটন উৎপন্ন হয়, তাকে ফটোলাইসিস বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমাদের পরবর্তী যেই টেকনিক। আচ্ছা, পরবর্তী টেকনিকটা খেয়াল কর। এই আরেকটা টেকনিক, এটা এখানে এখন এটা মানে লিখে বোঝানোর জন্য না, এটা আমার কাছ থেকে শোনো। পরবর্তী টেকনিক হবে, কিছু কিছু সংজ্ঞাকে আমরা কিভাবে শিখবো, একদম কার্যকরী একটা মেথড। খেয়াল করো, মাঝে মধ্যে কিছু কিছু ডেফিনেশন আছে, এটাতে অনেক ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশনগুলো দিয়ে তারপরে সংজ্ঞাটা দিতে হয়। সেটা কি করবা? সেটার জন্য ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন করে ফেলবা, নিজেকে নিজে প্রশ্ন করবা। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবা, সালোক সংশ্লেষণ কাকে বলে। একদম সহজ একটা উদাহরণ দিছি, কারণ এই সংজ্ঞাটা সবাই পারো, কিন্তু এভাবে চিন্তা করো নাই। দেখো, সালোক সংশ্লেষণ কাকে বলি। আচ্ছা, সালোক সংশ্লেষণ কাকে বলে, এখানে অনেক কথা, এই অনেক কথাগুলো ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন করো। দেখো, তাইলে তো তোমার শিখাবে, যে তুমি নিজেও অ্যাপ্লাই করো, আমার ক্লাসের পরে তুমি খেয়াল করো সালোক সংশ্লেষণ কাকে বলে। প্রথমে ছোট ছোট কিছু উত্তর দাও। আচ্ছা, সালোক সংশ্লেষণ কি, আমি যদি এক কথায় উত্তর দিই,
পুরা ডেফিনেশন না দিয়ে সালোক সংশ্লেষণ কি? খাদ্য তৈরির প্রক্রিয়া। এটা তো তোমরা সবাই জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি হয়। আচ্ছা, তাহলে এই দেখো ছোট ছোট প্রশ্ন। সালোক সংশ্লেষণ কি? খাদ্য তৈরির প্রক্রিয়া। কারা এই প্রক্রিয়া খাদ্য তৈরি করে? সবুজ উদ্ভিদ। দেখো, সবুজ উদ্ভিদ কিসের থেকে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে। কোন ধরনের খাদ্য উৎপন্ন করে? শর্করা জাতীয় খাদ্য। কার সাহায্যে? সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে। আবার এই যে প্রশ্নগুলো করো, দেখো আমি এখন প্রশ্ন করতেছি, সালোক সংশ্লেষণ কি? খাদ্য তৈরির প্রক্রিয়া। কারা এই প্রক্রিয়া খাদ্য তৈরি করবে? সবুজ উদ্ভিদ। কোন ধরনের খাদ্য তৈরি করবে? শর্করা জাতীয় খাদ্য। কিসের থেকে তৈরি করবে? পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে। কার উপস্থিতিতে বা কার সাহায্যে? সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে। সূর্যের আলো এবং ক্লোরোফিল থেকে কিন্তু বলা যাবে না, এখানে সূর্যের আলো আর ক্লোরোফিল জাস্ট উপস্থিত থাকবে, হেল্প করবে। গ্লুকোজটা তৈরি কাজ করবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলোকে এবার তুমি একত্র করো। তুমি যেভাবেই বলো, যেটাকেই আগে বলো, আগে পরে একটা বললে হবে, কিন্তু এই সবগুলো প্রশ্নের উত্তর একত্র করে দিলেই কিন্তু সালোক সংশ্লেষণের সঙ্গে হয়ে গেছে। সালোক সংশ্লেষণ কি? খাদ্য তৈরির প্রক্রিয়া। কারা এই প্রক্রিয়া খাদ্য তৈরি করে? সবুজ উদ্ভিদ। কোন ধরনের খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। কিসের থেকে? কার্বন ডাইঅক্সাইড, পানি থেকে। কার উপস্থিতিতে? সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে। এবার তাহলে আমরা মিলাই, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। এই এরকম কিন্তু বায়োলজিতে আরো অনেকগুলো ডেফিনিশন আছে, যেগুলো আমরা এরকম ছোট্ট ছোট্ট এই স্টেপ দিয়ে দিয়ে নিজেকে নিজে প্রশ্ন করে করে তারপর উত্তরটা আমরা মুখস্থ করে ফেলবো। এই সংজ্ঞা কিন্তু মনে থাকে বেশি দিন। আচ্ছা, তারপরে আসো, এবার হয়তো পুরা সংজ্ঞা না, এবারও আমরা কিছু শব্দ অনেক সময় শুনে শব্দটা সম্পর্কে ধারণাই করতে পারি না। ধারণা করার জন্য কিছু টেকনিক দেখো। জীববিজ্ঞান পড়তে গেলে এরকম তুমি অনেক শব্দ পাইবা, যে শব্দগুলোর শুরুতে এপি, একটো অথবা একজো, এই মানে ওই যে বাংলায় তোমরা বলো না উপসর্গ, এগুলো তার বাংলা ব্যাকরণের উপসর্গ না, অনেকটা এরকমই আর কি। ওই যে আমরা প্রিফিক্স বা সাফিক্স বলি, কিছু কিছু ওয়ার্ডের শুরুতে, কোনো ওয়ার্ডের শুরুতে যদি এপি, একটো, একজো এই টাইপের কোনো প্রিফিক্স থাকে, তাহলে তুমি ধরে নিবা যে ওই শব্দটা দ্বারা কোনো কিছু বাইরের সাইড বুঝাইতেছে। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবা, আমাদের যে হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ডের যে মাংসপেশিগুলো থাকে, এগুলো 3টা স্তরে থাকে। এটা অনেকেই হয়তো জানো, আমাদের হার্টের যে মাংসপেশিগুলো 3টা স্তরে থাকে। এই যে বললাম 3টা স্তর, তো 3টা স্তরের মধ্যে যে স্তরটা বাইরের দিকে থাকবে তার নাম কিন্তু এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, ওই যে এপি মানে বাইরের দিকে, এপি থাকলে বাইরের দিকে, ঠিক আছে। একটো, অনেক সবসময় এপিটা থাকবে এমন না, তাহলে এপি, একটো, একজো এগুলোর যেটাই থাকুক বাইরের সাইড বুঝাবে। ক্লিয়ার? একটা উদাহরণ দিলাম, যেমন এপিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের মাংসপেশির বাইরের স্তর। এরপরে আসো মেসো, মায়ো, মিডিয়া, এগুলো থাকা মানে মাঝের পার্ট বোঝায়। কোন শব্দের আগে যদি মেসো থাকে, মায়ো থাকে, তাহলে বুঝবে যে এটা মাঝখানের কোনো অংশ বুঝাচ্ছে। কার মাঝখানের অংশ সেটা হয়তো শব্দের বাকি ক্লু এর মধ্যে বুঝবা, কিন্তু এটা যে মাঝের কোনো অংশ বুঝাচ্ছে এটা শিখ। যেমন মায়োকার্ডিয়াম, হৃৎপিণ্ডের যে মাংসপেশির 3টা স্তর, বাইরের স্তরকে বলে এপিকার্ডিয়াম, মাঝের স্তরকে বলে মায়োকার্ডিয়াম। এবার আসো, যদি শব্দের শুরুতে ইন্টা অথবা এন্ডো থাকে, তাহলে ভিতরের সাইড বোঝায়, ভিতরের সাইড এন্ডোকার্ডিয়াম। তাহলে এপিকার্ডিয়াম হৃৎপেশির বাইরের স্তর, মায়োকার্ডিয়াম হৃৎপেশির মাঝের স্তর, আর এন্ডোকার্ডিয়াম হৃৎপেশির ভিতরের স্তর। ঠিক আছে, তো আমরা এপি, মায়ো, এন্ডো বললাম। এবার এদের কিন্তু আরো কিছু বিকল্প শব্দ কিন্তু আছে। তাহলে এপি, একটো, একজো যেটাই থাকুক বাইরের সাইড বুঝাবে, মেসো, মায়ো, মিডিয়া থাকলে মাঝে বুঝাবে, ইন্টা অথবা এন্ডো থাকলে ভিতরে বুঝাবে। যেমন আমাদের যে ধমনী, আমাদের যে ধমনী রক্ত চলাচলের জন্য যে ধমনী নালী, তারও কিন্তু 3টা স্তর,
হুম, তো স্তরগুলোকে বলা হয়েছে টিউনিক, ওই টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা, টিউনিকা মিডিয়া। তাহলে টিউনিকা এক্সটার্না মানে হচ্ছে বাইরের স্তর, টিউনিকা ইন্টারনা মানে হচ্ছে ভিতরের স্তর, টিউনিকা মিডিয়া মানে হচ্ছে মাঝখানের স্তর। এবার আসো, এখন এটা কেন বললাম, কারণ এরকম প্রিফিক্স দিয়ে কিন্তু বায়োলজি তুমি অনেক শব্দ পাইবা। তখন শব্দটা যখন পাবা, প্রিফিক্সের কারণে একটা ধারণা পাইলা যে এটা কোনো একটা জিনিসের বাইরের সাইড, মাঝের সাইড বা ভিতরের সাইড বুঝাচ্ছে। এবার কোন জিনিসের বাইরের সাইড, মাঝের সাইড, ভিতরের সাইড বুঝাচ্ছে, এটা শব্দের বাকি অংশের ক্লু থেকে বোঝা যাবে। তো এখানেও আমরা এরকম আরেকটা টেকনিকে যাব। বায়োলজিতে আমরা কিছু শব্দ পাবো, এই শব্দগুলোর মধ্যে যদি এরকম এই শব্দের অংশগুলো পাই, তাহলে আমরা একটা ধরে নিতে পারবো যে এটা মানব দেহের কোন অঙ্গ সম্পর্কে বলতেছে। যেমন নিউরো, কোন শব্দের মধ্যে যদি নিউরো এই অংশটা থাকে, নিউরো এই শব্দাংশটা যদি থাকে, তাহলে কিন্তু তুমি শিওর হয়ে যাইবা যে এটা স্নায়ুতন্ত্র রিলেটেড কোনো কিছু, ব্রেন, স্নায়ু এই জাতীয় কোনো কিছু। দেখো না, ডাক্তারদের মধ্যে যারা ব্রেইনের বিশেষজ্ঞ, তো আমাদের ব্রেইনটা তো পুরাটাই স্নায়ু নিয়েই গঠিত, এই স্নায়ুকোষ নিয়ে গঠিত। যারা ব্রেইন বিশেষজ্ঞ এদেরকে নিউরোলজিস্ট বলে, নিউরোলজিস্ট, নিউরোলজি, নিউরন, এই। তাহলে নিউরো শব্দটা থাকলে স্নায়ু ঘটিত কোনো জিনিস বুঝাবে, এটা তুমি শির হয়ে গেল। কার্ডিয়াম শব্দটা যদি থাকে, এই শব্দাংশটা যদি থাকে কার্ডিয়াম, কার্ডিয়া, তাহলে বুঝবা যে হৃৎপিণ্ড রিলেটেড, মানে হৃৎপিণ্ডের কোনো কথা এখানে আসবে। যেমন কার্ডিওলজি, কার্ডিওলজিস্ট, হ্যাঁ, ইকোকার্ডিওগ্রাম এরকম বলে, এই। তাহলে কোন শব্দের মধ্যে যদি নিউরো শব্দাংশটা থাকে স্নায়ু রিলেটেড, কার্ডিয়াম শব্দাংশটা থাকলে হৃৎপিণ্ড রিলেটেড, ডার্ম শব্দ যদি থাকে ত্বক রিলেটেড। মনে রাখবা, কোন শব্দের মধ্যে যদি ডার্ম শব্দটা থাকে ত্বক রিলেটেড, বুঝবে যেটা ত্বক নিয়ে কোনো কিছু। এখন তুমি হয়তো একটু বুঝলেও কিন্তু তুমি একটা ক্লু পেয়ে যাইতে পারো। যেমন এই যে একটু আগে আমি বলছি, দেখো ওখানে বলছি একটো মানে কি বাইরের সাইড, আবার এনে ডার্ম বলতেছি ত্বক। এবার আমাদের যে ত্বক, ত্বকের কিন্তু অনেকগুলো লেয়ার আছে, তাহলে একটোডার্ম ত্বকের বাইরের লেয়ার, বা এপিডার্মিস ত্বকের বাইরের লেয়ার, তাহলে এন্ডোডার্ম ত্বকের ভিতরের লেয়ার, মেসোডার্ম ত্বকের বা আবরণের, ত্বক তো আমাদের দেহের একটা আবরণ, আবরণের মাঝখানের স্তর। কোনো জিনিসের আবরণে যদি তিনটা স্তর থাকে, তাহলে বাইরেরটাকে বলা হবে একটোডার্ম, ভিতরেরটাকে বলা হবে এন্ডোডার্ম, মাঝেরটাকে বলা হয় মেসোডার্ম। যেমন হাইড্রার ক্ষেত্রে দেখবা, হাইড্রার দেহের দুইটা স্তর থাকে, বাইরেরটা একটোডার্ম, ভিতরেরটা এন্ডোডার্ম, তাদের ভ্রূণীয় অবস্থায় আর কি। যাক, ওটা অন্য আলোচনা, আমরা যখন অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু করবো, যখন যেটা আসবে, এগুলো আজকে একসাথে বলে দিচ্ছি। আমরা কিন্তু পড়তে গিয়ে যখন যে টেকনিকটা সামনে আসবে সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। এই রেনাল, রেনাল শব্দ যেখানে পাবা, বুঝবে যে আমাদের কিডনি রিলেটেড কোন আলোচনা। এরপরে হ্যাপাটো, হ্যাপাটো, হ্যাপাটোসাইট মানে যকৃৎ কোষ, লিভারের কোষ। তাহলে হ্যাপাটো শব্দ দিয়ে যদি কোনো শব্দের পুরা ফুল শব্দটা যদি গঠিত হয়, তাহলে বুঝবা যে যকৃৎ বা লিভার রিলেটেড। তাহলে এই টেকনিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এখন এই পুরা ক্লাসটা, আলোচনাটা আগে তোমরা শুনবা, এরপরে যখন যেখানে যেটা তোমার একটু ভালো মতো শোনার দরকার, তুমি ভিডিওটা পজ করে করে শুনে নিবা। তাহলে পুরা বায়োলজি পড়তে গেলে এই জিনিসটা তোমার মাথায় যদি এই বেসিক আলোচনাটুকু যদি সেট করে ফেলো, বিভিন্ন সময় বিভিন্ন সংজ্ঞা পড়তে গিয়ে আমাদের সুবিধা হবে। আবার আমরা যখন যেটা পড়বো সেটা নিয়ে আমরা আলোচনা করবই। তো আমাদের যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আজকে বেশ কিছু টেকনিক আমরা দেখাইলাম। এছাড়াও আমরা যখন বায়োলজি পড়তে যাব, বিভিন্ন শব্দ পড়তে গিয়ে আমাদের তখন ইনস্ট্যান্ট বিভিন্ন টেকনিক আমরা অ্যাপ্লাই করব। চিত্রগুলো কিভাবে আঁকতে হয় বিভিন্ন টেকনিকের মাধ্যমে দেখাবো। এই সংজ্ঞাটাকে তুমি কোন ক্লু এর মাধ্যমে মনে রাখতে পারো। আমি বরাবরই সবসময় চেষ্টা করব একটা জিনিস মুখস্থর দিকে ঠেলে না দিয়ে, এটাকে কোনো ক্লু দিয়ে, কোনো টেকনিক দিয়ে এটাকে মনে রাখা। হ্যাঁ, শর্টকাট টেকনিকে বেসিক জিনিস বাদ দেয়া সেই টেকনিক খারাপ, কিন্তু কোনো জিনিসকে তুমি আত্মস্থ করার জন্য একটা টেকনিকের মাধ্যমে জিনিসটাকে বাদ না দিয়ে শিখে রাখা, ওই টেকনিক ফলো করতে কোনো সমস্যা নেই। তো আজকে আমাদের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসের আলোচনা এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।